আসেন, হ্যাঁ আসেন। ওয়ালাইকুম আসসালাম, বসেন। আপনার নাম? রোকে আক্তার। নিজের সম্পর্কে কিছু বলেন। আমরা 8 বোন। বাবার বাড়ি কাশিয়ানি। আমি সিসি দিয়েছি 1997 সালে কাশিয়ানি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে। এসএসসি দিয়েছি কাশিয়ানি মেঘালয় কলেজ থেকে 1999 সালে। পরে মাঝে কিছুদিন গ্যাপ দিয়েছে, তারপরে আমি ডিগ্রি পাস করেছি এবং গোপালগঞ্জ প্রযুক্তি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমি এলএলবি কমপ্লিট করেছি। তারপর থেকে আমি আইনজীবী হওয়ার জন্য লেগেছি। আচ্ছা, আপনারা 8 বোন। আপনারা, আপনার যে বাবার সম্পত্তি, এটা কিভাবে আপনাদের মধ্যে বন্টিত হয়েছে বলেন? যদি বন্টিত হয়, বাবার সম্পত্তি কিভাবে পাবেন? আর ওয়ারিশ পাবে 1.5 শতাংশ, আর বাদ বাকি আমার মা পাবে। আচ্ছা, কত শতাংশ সেটা তো পরের ব্যাপার, এক একজনের এক এক ধরনের সম্পত্তি থাকতে পারে, কিন্তু বাবার সম্পত্তির কত অংশ আপনারা পেতে পারেন এটা জানতে চাচ্ছি। জানি। মুসলিম ল পড়েন নাই? করেছি। পড়েছেন, মনে করতে পারতেছেন না? 3। আচ্ছা, রোকে আক্তার, একটা মামলায় সোলে ডিগ্রি কখন হয়? সোসাইটিকে যখন গঠন সম্মতির মাধ্যমে পৌঁছায় আদালতে জানায় তখন বলে দিই। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 এবং 9 ধারা, এই মামলার মধ্যে পার্থক্য বলেন, দুইটা করে পার্থক্য বলেন। আর 8 ধারা হচ্ছে যে সত্ত্বের মালিক তিনি মামলা করতে পারে এবং 8 ধারা মামলা সরকারের বিরুদ্ধে করা যায়। 8 ধারা মামলায় অ্যাডভোকেট পক্ষে দেওয়া লাগে। আর 9 ধারার মামলায় হচ্ছে যখন তার ব্যক্তিকে বেআইনি ভাবে তার সম্মতি ব্যতীত দখলচ্যুত করলে সে মামলা করতে পারে। 9 ধারায় সরকারের আচ্ছা, মালিক হলে কি সে 9 ধারার মামলা করতে পারবে না? পারবে। তাহলে সে কোন ধারার মামলা করবে, 8 নাকি 9? স্যার প্রথমে 9 ধারায় করবে, সেক্ষেত্রে ফল না পেলে 8 ধারায় করতে পারবে। এটা কনস্ট্রাকটিভ প্রেজুডিকাটা হবে না? না, কেন হবে না? 9 ধারায় বলা আছে কি বলা আছে? যে এই আইনের কোনো কিছুই 8 ধারায় মামলা করেছে কোনো বাধা। এমন দুইটা মামলার নাম বলেন যেখানে আপনাকে ফিক্সড কোর্ট ফি দিতে হয়। ফিক্সড কোর্ট ফি। ফিক্সড কোর্ট ফি দেওয়া লাগে শব্দ ঘোষণার মামলায় ফিক্সড কোর্ট ফি দেওয়া লাগে। একটা 30 minutes। আপনার কেস ডায়েরিতে প্রিএমশনের মামলা আছে, প্রিএমশনের মামলায় কত টাকা দিতে হয় কোর্ট ফি? মামলায় কোর্ট ফি দেওয়া লাগে অ্যাডভোকেট কোর্ট ফি দেওয়া লাগে 300 টাকা ফিক্সড কোর্ট ফি। আচ্ছা, প্রিএমশনের মামলা আপনার ডায়েরিতে যে মামলাটা আছে এটা কোন আইনের অধীন? এটা রাষ্ট্রবিধান প্রজাস্বত্ব আইন 1950 সালে 96 ধারায়। এটা কোন ধরনের জমির ক্ষেত্রে? এটা আপনার কৃষি জমির ক্ষেত্রে। এই মামলাটা কে করতে পারে? এটা আপনার উত্তরাধিকার যে সম্পত্তির অংশীদার। কতদিনের মধ্যে করতে হবে? 3 বছর। ঠিক আছে, ধন্যবাদ। আসেন। ওই শুনে রাখেন, একমাত্র মেয়ে থাকলে অর্ধেক, আর একের অধিক কন্যা থাকলে 3/2। হ্যাঁ, যাবেন কে? বসেন, আর একটু পরে যান, ভাই বান্না এসে চলে যান। আসেন, শিপন সাহেব আসেন। অ্যাডমিট নেবেন না? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আসেন। হ্যাঁ আসেন। ওয়ালাইকুম আসসালাম, বসেন। আপনার নাম? আমার নাম শিপন মোল্লা। শিপন মোল্লা, কোন বার থেকে এসেছেন? স্যার আমি গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতি থেকে এসেছি। নিজের সম্পর্কে কিছু বলেন। স্যার আমার নাম শিপন মোল্লা, আমার বাবা মিসির আলী মোল্লা, আমার গ্রামের বাড়ি আগায়ে, আমার থানা এবং জেলা গোপালগঞ্জ। আমি আটপাড়া ইসলামী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি
এমএস ডিগ্রি কলেজ থেকে এসএসসি, সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অনার্স মাস্টার্স এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সেলিম ল কলেজ থেকে এলএলবি পাস করেছি। বাংলাদেশের একজন আইনজীবী হওয়ার জন্য একজন পরীক্ষার্থীকে কি কি যোগ্যতা থাকা লাগে? স্যার, তার অবশ্যই 21 বছর বয়স হতে হবে এবং আইনের ডিগ্রি থাকতে হবে স্যার। আর কোনো যোগ্যতা পরীক্ষা দেওয়া লাগবে না? অবশ্যই স্যার পরীক্ষা দিতে হবে, বার কাউন্সিলের এমসিকিউ, রিটেন এবং ভাইভা পরীক্ষা উত্তীর্ণ হয়ে বার কাউন্সিলের সনদ নিতে হবে স্যার। একটা নালিশি মামলা কিভাবে দায়ের করা হয় বিস্তারিত বলেন। একটা নালিশ মামলা স্যার লিখিত আকারে দায়ের করতে হবে এবং সেখানে বাদী, আসামি, সাক্ষী এবং স্যার ওই নালিশকারীকে আদালতে উপস্থিত করতে হবে স্যার, তার জবানবন্দি দিবে এবং সেই জবানবন্দি কত ধারায়? জবানবন্দি কোন ক্ষেত্রে জবানবন্দি না নিয়েও নালিশি মামলা হতে পারে? যেক্ষেত্রে আদালত স্বয়ং মামলাটি করে বা সরকারি লোক যখন মামলাটি একটা আদালত কেন মামলা করবে? আদালত তো বিচার করবে, কেন আবার আদালতের মামলা করা লাগলো? দেখা যাচ্ছে যে আদালতের সামনে কোনো ঘটনা ঘটছে, সেক্ষেত্রে আদালত নিজে বাদী হয়ে এই মামলাটি দায়ের করেছে। কিরকম ঘটনা? আদালতে অনেক সময় স্যার সাক্ষী দিতে আসছে, তো সাক্ষীকে আদালত বা প্রতিপক্ষ যখন কোনো প্রশ্ন করে, যে প্রশ্নটা করলে ওই সাক্ষী স্যার গিলটি হয়ে যাচ্ছে বা দোষী হয়ে যাচ্ছে, তখন উত্তেজিত হয়ে স্যার আদালত মামলা দায়ের করতে পারে। অথবা স্যার আসামিকেও যদি কিছু জিজ্ঞাসা করা হয়, সেক্ষেত্রে আসামিও যদি স্যার তার কোনো প্রতিউত্তর করে বা কোনো মানে দোষীদেরকে কোনো কাজকর্ম করে, সেক্ষেত্রে আদালত বাদী হয়ে মামলা দায়ের করে। দণ্ডবিধি 381 ধারায় কি আছে? দণ্ডবিধি 381 497 ধারায় কি আছে? 497 ধারায় আছে স্যার আপনার টাকা আচ্ছা মাসুদ, আপনারা কিন্তু বহিষ্কার করা হবে। আচ্ছা, সর্বশেষ প্রশ্ন আপনার জন্য, যে একটা দেওয়ানি মামলায় রিভিশন কখন করে? স্যার, যখন কোনো আইনগত যেখানে আপিলের বিধান আছে কিন্তু আপিল দায়ের করা হয়নি, সেক্ষেত্রে স্যার রিভিশন দায়ের করা হয়। ঠিক আছে, ভালো থাকবেন। ধন্যবাদ স্যার। হরিহর আছেন? হরিহর মাসুদ, আপনি আর শব্দ করবেন না। জবানবন্দি নাই 200 ধারায়, 381-তে আছে চুরি, চাকর কর্তৃক চুরি, 497-তে আছে বেবিচার। আসেন আসেন বসেন। আপনার নাম? স্যার হরিহর রায়। হরিহর। হরিহর শব্দের অর্থ কি? স্যার ভগবান এবং শিবের অবলম্বী। আচ্ছা হরিহর, নিজের সম্পর্কে কিছু বলেন। স্যার, আমি হরিহর রায়, বাবার নাম রঘুবর রায়, মাতার নাম ঝর্ণা রায়, আমার বাড়ি তেগুড়িয়া স্কুল রোড। আমি সহবদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছি, পরবর্তীতে সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি অনার্স ও মাস্টার্স কোর্সে। আচ্ছা একটা কথা বলে দিই, পরে মনে নাও থাকতে পারে, ওই জায়গার চেয়ারে আপনারা হেলান দিয়ে বসবেন না। হ্যাঁ, ওই জায়গার চেয়ারে কখনো হেলান দিয়ে বসবেন না, ঠিক আছে? হ্যাঁ, তো হরিহর, আপনাকে কি কঠিন প্রশ্ন করবো না সহজ প্রশ্ন করবো? কোনটা সহজ নাকি কঠিন বলেন? সহজই করবো। আচ্ছা, দেওয়ানি মামলায় ডিক্রি কখন দেয়? রায় ঘোষণার পর। কোন পর্যায়ে গিয়ে একটা মামলা ডিক্রি বা রায় কখন গিয়ে দেয়? চূড়ান্ত শুনানির পরে দেয় স্যার রায়, রায় 7 দিন পরেই
রায়ের 7 দিন পরে ডিক্রি দেয়, তাহলে ডিক্রি আর রায়ের মধ্যে পার্থক্য কি? স্যার ডিগ্রি হচ্ছে পক্ষকারের মূল অধিকার, আর রায় হচ্ছে ওই ডিগ্রির বিস্তারিত বিবরণ। ডিক্রির বিস্তারিত বিবরণ। আচ্ছা, আপিল কি রায়ের বিরুদ্ধে করে নাকি ডিক্রির বিরুদ্ধে করে? স্যার রায় রায়ের বিরুদ্ধে করে। আপনার জন্য সর্বশেষ প্রশ্ন, সেটা হলো যে তামাদি আইনের কোন ধারায় সুখাধিকার আছে? তার মধ্যে ছাব্বিশ। ঠিক আছে, ভালো থাকবেন। নমস্কার। আপিল রায় ডিক্রি উভয়ের বিরুদ্ধে করে, ঠিক আছে। আরাফাত সাহেব আসেন। আসেন। ওয়ালাইকুম আসসালাম, বসেন। আপনার নাম? আরাফাত হোসেন, নিজের সম্পর্কে কিছু বলেন। আমার জেলা গোপালগঞ্জ সদরে আমি লেখাপড়া করছি, বিদ্যালয় 2002 সালে আপনার সিনিয়র কে? আমার সিনিয়র হচ্ছে লার্নেড অ্যাডভোকেট মোহাম্মদ মতিয়ার। আরাফাত সাহেব, বিলম্ব মওকুফ শুনেছেন, বিষয়টা কি? কনভেনশন অফ দিবে আমাদের আইনে কল্পনা আছে, দরখাস্ত আপিল এগুলো করতে করা যায়। আর আপনার 14 ধারা আছে মূল মামলার ক্ষেত্রে। মূল মামলার ক্ষেত্রে কখন করে? মূল মামলার ক্ষেত্রে হলো আপনার মূল মামলায় দলিল বাতিলের মামলা কত ধারায় করে? সুনির্দিষ্ট ক্ষেত্রে আইনের 31 ধারায়। আর নিষেধাজ্ঞার মামলা? সুনির্দিষ্ট ক্ষেত্রে পাবে 53 ধারায়। সরকারে আছে মামলা করতে আপনার 39 আদেশে 39 আদেশে মামলা করে কি? 39 আদেশে আর্জি দাখিলের মধ্যে মামলা করা যায়? মামলা করা যায়। কি মামলা করে? নিষেধাজ্ঞা মামলা থাকে। নিষেধাজ্ঞার মামলা করে। নিষেধাজ্ঞার মামলা কখন করে? এটা মামলা করে যখন আমি কোনো কাজ করতেছি বা আমার আপনার করতেছে বা আমার দেয়াল ভেঙে বা আমার জায়গা দখলে করছে, তখন নিষেধাজ্ঞা মামলা। ঠিক আছে, ধন্যবাদ। আসেন। এই দলিল বাতিল 39 ধারা, নট 31। নিষেধাজ্ঞার মামলা যদি আর্জি আকারে করেন 54 ধারা 55 ধারা। আর 39 আদেশ হলো অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত। ওই অস্থায়ী নিষেধাজ্ঞা কিন্তু আর্জি আকারে হয় না, অস্থায়ী নিষেধাজ্ঞা হয় কি? দরখাস্ত আকারে। আসেন, আপনি আসেন, দিয়ে যান, আসেন। জাকারিয়া আছেন নাকি? হ্যাঁ। হ্যাঁ, আসেন। ওয়ালাইকুম আসসালাম, বসেন। ধন্যবাদ স্যার। আপনার নাম? আমার নাম আশিকা রহমান রীতি। রীতি শব্দের অর্থ? রীতি শব্দের অর্থ গতি। এছাড়া আর একটা অর্থ যদি দেখি সেখানে আসছে সৌভাগ্য। আচ্ছা রীতি, আপনি নিজের সম্পর্কে কিছু বলুন। আমার নাম আশিকা রহমান রীতি। আমার বাবার নাম মোহাম্মদ আতিয়া রহমান। আমরা 4 ভাই বোন। আমার একটা ছেলে আছে। আমি 2004 সালে বিনাপানি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছি। 2006 সালে বেগম বন্ধুনিসা সরকারি ডিগ্রি কলেজ ঢাকা থেকে এসএসসি পাস করেছি। পরবর্তীতে আমি আশা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ করেছি, মেজর ইন ফাইন্যান্স। দেন আমি এমবিএ করেছি ইউল্যাব থেকে, এবং পরবর্তীতে গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বার কাউন্সিল। আচ্ছা, আপনি বিবিএ এমবিএ করে লতে আসলেন কেন? স্যার আমার আসলে প্রথম থেকে শখ ছিল বা ইচ্ছা ছিল, যেহেতু আমার বাবা একজন আইনজীবী হিসেবে আছেন, আইন পেশায় পড়ার, কিন্তু আমি একটু চাপে পড়েই বলা যায় পারিবারিক আমি ওই সময় করতে পারি। পরবর্তীতে আমি আমার হাজবেন্ডকে কনভিন্স করি এবং সে পরবর্তীতে রাজি হয়, এবং আমার শ্বশুরবাড়ি যেহেতু গোপালগঞ্জ, সেখানে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে
ল কোর্সটা চালু করে ফার্স্ট কোর্সটা, সেখান থেকে আমি পরবর্তীতে দেওয়ানি কার্যবিধির 115 ধারায় কি আছে? রিভিশন কত আদেশে আছে? আচ্ছা, আপনি নিশ্চিত? আচ্ছা, রিভিশন আদালত কয়টা দেওয়ানিতে? কি কি বলেন? জেলা আদালত, আপনি এমন একটা আদেশের কথা বলেন যে ক্ষেত্রে রিভিশন করা যায়। আর্জি সংশোধন সম্পর্কে কোথায় আছে? অ্যামেন্ডমেন্ট অফ প্লিডিংস। ছয় আদেশের আর্জি সংশোধনের দরখাস্ত যদি না মঞ্জুর হয় তাহলে বাদীর কি প্রতিকার আছে জানেন? ঠিক আছে, ধন্যবাদ। আসেন আসেন, বলতে আসি তাড়াতাড়ি। এ ভুইয়া, আপনি আর কিছু করেন না? আসেন, ওই কথাই তো ধরা পড়ে গেছে ভাইয়া। আসেন। ওই এক কথাই ধরা পড়ছে। নমস্কার, বসেন। আপনার নাম? দীপিকা রায়। দীপিকা, নিজের সম্পর্কে কিছু বলুন। আমার নাম দীপিকা রায়, আমার বাবার নাম বিমল রায়, আমার মায়ের নাম শান্তি রায়। আমি 2002 সালে পঞ্চপল্লী বড় উচ্চ বিদ্যালয় শহর থেকে এসএসসি পাস করেছি। আর 2005 সালে আমি শেখ রাসেল মহাবিদ্যালয় থেকে এসএসসি করেছি। আর অনার্স করেছি বঙ্গবন্ধু কলেজ থেকে। আচ্ছা, গোপালগঞ্জের কোন বিচারপতির নাম জানেন? করতে পারতেছেন না, কোর্টে যান। বলেন তো, দায়রা জজের কাছে সরাসরি কোন মামলাগুলো দায়ের করে? দায়রা জজের কাছে সরাসরি মাঝে মামলা করা যায়, আবার নারী শিশু। আর জেলা জজের কাছে? জেলা জজের কাছে 5 কোটি টাকার উপরে যদি কোনো মামলা থাকে তাহলে জেলা জজের কাছে করা যায়। হাইকোর্ট বিভাগের আদি এখতিয়ার আছে এরকম কয়েকটা মামলার কথা বলেন তো। আর কোনো কোম্পানি বা শেয়ার এই ধরনের মামলা। আর রিট শুনেছেন? রিট কাকে বলে? রিট হলো কোনো কিছুর অধিকার নিয়ে, আর এবং আইনে যদি কোনো নির্ধারিত কোনো পন্থা যদি না থাকে তাহলে রিট হয়। কোথায় করে? হাইকোর্টে। হাইকোর্টে। রিট কয় প্রকার রিট পাস করে তার জানেন একটাও? হেবিয়াস কর্পাস। হ্যাবিয়াস কর্পাস কি? হেবিয়াস কর্পাস হলো বন্দি হাজির রিট, যেখানে বন্দি কোনো আটককৃত ব্যক্তির স্বাধীনতা রক্ষার জন্য হেবিয়াস কর্পাস রিট করা। আচ্ছা, সর্বশেষ প্রশ্ন, যে দেওয়ানি মামলায় জারি মামলার তামাদি মেয়াদ কত? প্রথম তামাদি মেয়াদ হলো 3 বছর। আর যদি প্রথম 3 বছরে জারি মামলায় কোনো বিঘ্ন ঘটে তাহলে পরবর্তী 12 বছরে জারি মামলা 12 বছর। ধন্যবাদ, ভালো থাকবেন। দায়রা জজে কোনো মূল মামলা দায়ের করা যায় না। জেলা জজের কাছে পেটেন্ট, কপিরাইট এই রিলেটেড মামলাগুলো করা যায়, এইগুলো বলবেন। দায়রা জজের আদি এখতিয়ার নাই। আসেন জাকারিয়া, আসেন। যে যা বলেন বাইরে থেকে তো বের করে দেন। মাসুদ, আপনি নিজে এসে জামিন যোগ্যতা ভুল করছেন, তো এই চেয়ারে বসলে অনেক কিছু দেখা যাচ্ছে। আসেন। ওয়ালাইকুম আসসালাম, বসেন। নাম? জাকারিয়া। জাকারিয়া, নিজের সম্পর্কে কিছু বলেন। আমি জাকারিয়া আবেশ, আমার পিতা শেখ। আমি আমার
পাওনার প্রশ্নটা আমরা বলতে ভাই আমি 2003 সালে বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পাস করেছি 2005 সালে ইসলাম কলেজ থেকে 2009 সালে আচ্ছা জাকারিয়া, আপনার সিনিয়র কে? আমি অ্যাডভোকেট কাজী মুস্তাফা শামসুল কোন বার থেকে এসেছেন? গোপালগঞ্জ গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতি সম্পর্কে কিছু বলেন তো, কবে কত সালে প্রতিষ্ঠিত হয়? এই মুহূর্তে কোর্টে যান? যাই স্যার পরীক্ষা আচ্ছা, একটা দেওয়ানি মামলা কিভাবে পরিচালনা করে? কোন বাদী বা বিবাদী সে কি নিজে পারে ব্যক্তিগতভাবে পরিচালনা করতে? দেওয়ানি মামলা উকিলকে না নিয়ে নিজে পারে কিনা? নিজে পারে না স্যার আইনজীবীর মাধ্যমে আইনজীবীর মাধ্যমে পারে। আচ্ছা, পিপি শুনেছেন? পিপি অর্থ কি? পাবলিক পাবলিক প্রসিকিউটর মামলা প্রত্যাহার করতে পারে? করতে পারে স্যার স্যার কত ধারায়? 490 চার্জ গঠনের আগে পরে কি প্রত্যাহার করলে কি হবে? আগে যদি পিপি পাবলিক প্রসিকিউশন মামলা প্রত্যাহার করে তাহলে আসামি পরে কত পরে যদি পাবলিক প্রসিকিউশন মামলা প্রত্যাহার করে তাহলে আসামি খালাস। ফৌজদারি মামলায় রিভিশন করে কোথায়? রিভিশন করে 174 দ্বারা যদি কোনো আদেশ দেয় সেই আদেশের বিরুদ্ধে রিভিশন করে আর কোন আদেশের বিরুদ্ধে রিভিশন করা যায় না? 145 দ্বারা আদেশ বিরুদ্ধে করা যায় সেই আচ্ছা, রিভিশন আদালত কোনটা? রিভিশন আদালত জেলা জজের কাছেও করা যায় বা হাইকোর্ট বিভাগে জেলা জজের কাছে করা যায়। আচ্ছা, দেওয়ানি আদালতের যে শ্রেণী বিভাগ এটা কোন আইনে বলা হয়েছে? দেওয়ানি আদালত আইন 1887 ঠিক আছে, ধন্যবাদ। আসুন। আর আর কেউ? জি, আর কেউ আছেন? এই আসেন, সুমি আসেন। তারা ওই যে অপর কিছু আসেন আসেন, শুনেন, ভাইবা দেওয়ার সময় কোনো অজুহাত দেখাবেন না। অসুস্থ হইলে ভাইবার দিন যদি অসুস্থ হন তাহলে বিচারপতিরে বলবেন যে আমি ভাইবা দিব না। যেভাবে পারেন সেভাবে এসে কনভিন্স করেন। ধরেন আপনি চেষ্টা করবেন যে আমি যেদিন আসল ভাইবা দিতে গেলাম সেই দিনই আমার এই অবস্থা, তাহলে আমি কি করব? তাহলে তো আমার এই পরিস্থিতিরা সামাল দিতে পারে। এই জায়গায় শুনেন, এই জায়গায় আপনাদের লজ্জার কিছু নাই। এই জায়গায় তো আমরা সবাই পরিচিত। আপনি যদি এখানে যদি না পারেন, আসেন আসেন আসেন, তবে আসেন আসেন, ভিডিও করতেছি না, আসেন। হ্যাঁ আসেন, বসেন। আপনার নাম? সুমি। কোন বার থেকে আসছেন? সিনিয়র কে? আইনজীবী হতে চান কেন? আইন কি পেশা নাকি ব্যবসা? আচ্ছা, আপনি নিজের সম্পর্কে কিছু বলেন। গ্রামের বাড়ি বন্ধগ্রাম। আমার জন্মস্থান গোপালগঞ্জ সদরে। গোপালগঞ্জ সদরে আমার বেড়ে ওঠা, পড়াশোনা সবকিছুই। আমরা 2 ভাই বোন। আমার পরিবারে বাবা আছে, মা আছে। আপনি অ্যাডভোকেট মনে করেন, যদি আপনি অ্যাডভোকেট না হয়ে নিজেকে অ্যাডভোকেট হিসেবে পরিচয় দেন, তাহলে এক্ষেত্রে আপনার কি হতে পারে? কি শাস্তি হবে? 6 মাস পর্যন্ত কারাদণ্ড। কোন আইনের অধীন? কাউন্সিল বলেন। কাউন্সিলের 41 বিধি অনুযায়ী। 41 অনুচ্ছেদ।
The বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 41 অনুচ্ছেদ। দণ্ডবিধির 390 ধারায় কি আছে? দস্যুতার সংজ্ঞা। দস্যুতা কাকে বলে? দস্যুতা হচ্ছে মানে চুরি করতে গিয়ে যদি আঘাত করা হয় কোনো ব্যক্তিকে, তাহলে সেটা দস্যুতা। দস্যুতা এবং চাঁদাবাজি দুইটা কি এক? না, কি ভিন্ন, পার্থক্য বলেন? দস্যুতা হচ্ছে পার্থক্য হচ্ছে দস্যুতা, স্যার এই মুহূর্তে মনে পড়ছে। স্যার মনে আসছে স্যার। বলেন বলেন। আচ্ছা, আপনার কেস ডায়েরিতে আছে এরকম একটা মামলার কথা বলেন। ক্রিমিনাল ব্রেস অফ ট্রাস্ট শুনেছেন? জি স্যার। এটা শাস্তি কি? এই যে কোনো বর্ণনার 3 বছর পর্যন্ত কারাদণ্ড এবং এটা কি আপোষযোগ্য? না। আপোষযোগ্য না। কোর্টে যান? জি স্যার। আচ্ছা, সর্বশেষ আপনার সিনিয়রের সাথে কোন মামলার শুনানিতে ছিলেন? সর্বশেষ চুরি মামলা। কত ধারার? চুরির সংজ্ঞা দিছে কত ধারায়? 3 ধারা। আচ্ছা, এই মামলায় কি শুনানি করছিল সিনিয়র বলেন তো? স্যার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে। আচ্ছা, চুরির শাস্তি কি? চুরির শাস্তি 3 বছর 379 ধারা। এটা কি যে কোনো বর্ণনা 3 বছর। যে কোনো বর্ণনা দ্বারা কি বোঝায়? মানে সেটা সশ্রম হতে পারে, বিনাশ্রম হতে পারে। ঠিক আছে, ধন্যবাদ। আসেন। তো মোটামুটি আপনারা এখানে যারা আছেন সবার হয়েছে না? কারো তো বাকি নাই। তো যদি কোনো আমরা হ্যাঁ আপনারা আসেন, হয়ে যাক। আসেন আসেন হয়ে আসেন আসেন আসেন। ওয়ালাইকুম আসসালাম, বসেন। আপনার নাম? মোহাম্মদ আনোয়ারুল হক। আনোয়ারুল হক সাহেব, অ্যাডভোকেট কেন হতে চান? একটা মহান পেশা, তাই আচ্ছা, মহান পেশার জন্যই, আর কোনো কারণ আছে সুনির্দিষ্ট? এটাই মূল কারণ। অর্থ উপার্জন করতে চান না? এতদিন কোথায় ছিলেন? স্যার পারিবারিক কারণ আসতে পারিনি, আমার বাবা মা স্বপ্ন ছিল আমি আইন দিতে হোক, আমার স্বপ্ন ছিল কিন্তু এই অবস্থার কারণে আমি করতে পারি। এরপরে 2000 আমি করতে দিয়েছে বিজ্ঞান সেখান থেকে আচ্ছা আনোয়ারুল হক সাহেব, বেআইনি সমাবেশ কাকে বলে? পাশের অধিক ব্যক্তি একত্রিত হয়ে আচ্ছা, এই যে ভাইবাজিতে অসংখ্য পরীক্ষার্থী এসেছে, সবাই এক জায়গায় আছে, এটা কি বেআইনি সমাবেশ? এটা কখন বেআইনি সমাবেশ হবে? প্রদর্শন বেআইনি সমাবেশের শাস্তি কত ধারায়? 341 ধারায়, জি। আর খুন, এটা শাস্তি কি? কত ধারায়? 302 ধারায়। আনোয়ারুল হক সাহেব, আপনি এলএলবি তে পড়েছেন, এরকম 5টা সাবজেক্টের নাম বলেন। দেওয়ানি কাজগুলি, উদ্যোগী কাজগুলি, দণ্ডবিধিক, সুযোগ আইন, আমাদের আইন। একটা দেওয়ানি মামলা আপনি এক জেলা থেকে আরেক জেলায় স্থানান্তর করে নিতে চান, এখন এই দরখাস্তটা আপনি কোন আদালতে করবেন? হাইকোর্টে কেন হাইকোর্টে করবেন? হাইকোর্ট বিভাগে আছে। কোথায় বলা আছে এটা জানেন? মনে করতে পারতেন, ঠিক। বলেন তো 35 আদেশে কি আছে? স্বার্থবিহীন স্বার্থহীন মামলা।
কপার কে? স্যার নিঃস্ব ব্যক্তি তার হ্যাঁ পরিধীয় বস্ত্র ভাড়া 5,000 টাকা বেশি তার সম্পত্তি অস্থায়ী নিষেধাজ্ঞা কত দেশে আছে? অস্থায়ী 39 দেশে। রেফারেন্স জানেন? রেফারেন্স কত দেশে? 43 দেশে। ধারা কত? 113 ধারা। ঠিক আছে, ধন্যবাদ। পাস করে যাবেন ইনশাল্লাহ, শুভকামনা। হ্যাঁ বলেন। আপনি বলবেন যে সময়ের আবেদনের শুনানি নিতেছিলাম। সময়ের আবেদন কত ধারায় করে? 344 ধারায়। কেন করে? আসামি অসুস্থ ছিল, আসতে পারে না, এই কারণে সময়ের আবেদনের শুনানি করে। আচ্ছা, অনলাইনে মাইনুদ্দিন সাহেব, আপনাদের অফলাইনের কার্যক্রম শেষ আজকের মতো। আগামীকাল আসে 4:30টায়। যারা যারা ইচ্ছা আছে চলে আসবেন, আবার ভাইবা হবে। আর হ্যাঁ, যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারেন এই মুহূর্তে। আচ্ছা, আগামীকাল 4:30 না, 5টায় আর কি, 5টা, আধা ঘন্টা লেগে। জি। তো মাইনুদ্দিন সাহেব 2 মিনিট। আচ্ছা, হ্যাঁ, আগামীকাল যাচ্ছেন ঢাকা, ইনশাল্লাহ ভালো হবে, দোয়া রইল। অনেক অনেক শুভকামনা। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভাইবা নিতে চাইছিলেন স্যার? হ্যাঁ, ভাইবা আপনার নেই, আসেন, দাঁড়ান আমি বলি তারপরে শুরু করি। হ্যাঁ আসেন। স্যার আসতে পারি স্যার? হ্যাঁ আসেন। আসসালামু আলাইকুম স্যার। বসেন। ধন্যবাদ স্যার। আপনার নাম? স্যার মোহাম্মদ মাইনুদ্দিন। কোন বার থেকে এসেছেন? আমি পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি জেলা থেকে আসছি স্যার। নিজের সম্পর্কে কিছু বলেন। স্যার আমার নাম মোহাম্মদ মাইনুদ্দিন। আমি আব্বা আম্মার একমাত্র সন্তান স্যার। স্যার আমি 2005 এসএসসি পাস করছি, 2007 এইচএসসি পাস করছি আমাদের খাগড়াছড়ি জেলা থেকে। স্যার আমি রাষ্ট্রবিজ্ঞান অনার্স করছি স্যার, 2014-তে শেষ হয়েছে স্যার। সেশন জটের কারণে পরবর্তীতে আমি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আবার প্রাইম ইউনিভার্সিটি থেকে আবার অনার্স করছি। তো মাঝখানে স্যার পারিবারিক ভাবে কিছু আর্থিক অসচ্ছলতা এবং পারিবারিক কিছু সমস্যার কারণে আমার লেখাপড়ার একটু গ্যাপ ছিল স্যার। এবং আমি 13 সালে স্যার বিয়ে করার পরে আমি পরিবারের দায়িত্ব নিতে হয়েছে স্যার। তো আমি স্যার 2015 সালের দিকে আমার কিছু বন্ধু বান্ধব ছিল যাদেরকে আমি আইন পেশায় সফল হতে দেখেছি, এবং তাদের জীবনযাত্রা এবং তাদের আইন পেশায় তাদের সামাজিক যে ভূমিকা, এটা দেখে স্যার আমি আইন পেশার প্রতি অনুপ্রাণিত হয়েছি স্যার। এবং আমি 2019 সালে বঙ্গবন্ধু ল টেম্পল চট্টগ্রাম থেকে আমি এলএলবি তে ভর্তি হই, এবং আমি এলএলবি কমপ্লিট করে আমি স্যার হচ্ছে যে আইনজীবী হওয়ার স্বপ্ন দেখেছি। এখন স্যার আমি আইনজীবী হওয়ার জন্য স্যার এই পেশায় লেগে আছি স্যার। আচ্ছা মাইনুদ্দিন সাহেব, আপনার সিনিয়র কে? স্যার আমার সিনিয়র বিজ্ঞ অ্যাডভোকেট জনাব ফিরোজুল আলম চৌধুরী। কেস ডায়েরি তৈরি করেছেন? জি স্যার। আপনার কেস ডায়েরিতে সর্বপ্রথম কোন মামলাটি আছে বলেন? স্যার আমার কেস ডায়েরিতে স্যার হচ্ছে যে একটি সিআর মামলা আছে স্যার, সেটি হচ্ছে একটি জাল দলিল সৃজন করেছে স্যার। দুই ভাইয়ের বাবার মৃত্যুর পরে দুই ভাইয়ের মধ্যকার এই মামলাটি হয়েছে স্যার। আমরা স্যার এই মামলায় স্যার বাদী পক্ষে স্যার বাদী পক্ষে স্যার আমি আমার সিনিয়রের সাথে এই মামলায় কাজ করেছি স্যার। সিআর মামলা কিভাবে দায়ের করে?
হ্যাঁ, মাইনুদ্দিন সাহেব শুনতে পাচ্ছেন? হ্যালো। জি স্যার, জি স্যার, জি স্যার। সিআর আচ্ছা, আমার ম্যাজিস্ট্রেট শেয়ার মামলা কিভাবে দায়ের করে একটু বলেন। সিআর মামলা হচ্ছে স্যার লিখিত নালিশের মাধ্যমে ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপিত হয়ে সিআর মামলাটি দায়ের করতে হয়, এবং সিআর মামলাটি ম্যাজিস্ট্রেট 200 ধারায় জবানবন্দি নিবে, এবং জবানবন্দি নেওয়ার পরে সিআর মামলাটি ম্যাজিস্ট্রেট 190 ধারায় আমলে নিবে। যদি আমলে নেয় তাহলে ম্যাজিস্ট্রেট হচ্ছে যে এই মামলায় সমন বা ওয়ারেন্ট প্রদান করবে স্যার। শেয়ার মামলা, আপনি যে জাল দলিল সৃজনের যে মামলাটা করেছেন, এটা দণ্ডবিধির কত ধারায়? স্যার এই মুহূর্তে স্যার মনে পড়ছে না স্যার। জালিয়াতির শাস্তি কি বলেন তো? স্যার জালিয়াতির শাস্তি হচ্ছে স্যার হচ্ছে যে 3 বছরের কারাদণ্ড স্যার। 3 বছর কারাদণ্ড? স্যার এই মুহূর্তে স্যার মনে পড়ছে না স্যার। আচ্ছা, একটা মামলা, একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে আপনার বাসার পাশে। এখন এক্ষেত্রে কি মামলা হবে? শেয়ার মামলা নাকি জিয়ার মামলা? স্যার জিআর মামলা হবে স্যার। আচ্ছা, আপনি থানায় গেলেন, আপনার মামলা নিল না, আর মামলা ওসি সাহেব নিচ্ছে না, তো এই মুহূর্তে আপনার কি করণীয় আছে? স্যার এই মুহূর্তে স্যার আমার নালিশের মাধ্যমে স্যার ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ অভিযোগ আকারে সেটা সিআর মামলা দায়ের করতে হবে, এবং ম্যাজিস্ট্রেট যদি এটি যদি যেহেতু এটি আমলযোগ্য অপরাধ হত্যা মামলা, সেহেতু ম্যাজিস্ট্রেট এটি 156(3) ধারায় পুলিশ থানাকে নির্দেশ প্রদান করবে এফআইআর হিসেবে এটি জিআর মামলা হিসেবে গ্রহণ করার জন্য। আচ্ছা, এই যে যে পুলিশ মানে ম্যাজিস্ট্রেট যে নির্দেশ দিবে এফআইআর হিসেবে রেকর্ডের জন্য, এটা কি আমলে নেওয়ার আগে নাকি আমলে নেওয়ার পরে? আমলে নেওয়ার পরে স্যার। তারপরে। আচ্ছা, সর্বশেষ প্রশ্ন, যে ফৌজদারি কার্যবিধির 161 ধারায় পুলিশ কার জবানবন্দি নাই বলেন? বাদী নাকি আসামি নাকি সাক্ষী, কার? স্যার সাক্ষ্যের জবানবন্দি নেই স্যার 161 ধারায় স্যার। আসামির জবানবন্দি নিতে পারে না? আসামির জবানবন্দি স্যার নিলেও স্যার সেটা স্যার সাক্ষ্য হিসেবে অন্তর্ভুক্ত হবে স্যার। ঠিক আছে মাইনুদ্দিন সাহেব, ধন্যবাদ। স্যার ধন্যবাদ স্যার, সালাম আলাইকুম। এই সৌমিত্র আসেন, সৌমিত্র। স্যার আসতে পারি? আসেন। বসেন। ধন্যবাদ স্যার। সৌমিত্র, কোন বার থেকে এসেছেন? চট্টগ্রাম বাদ থেকে। কোন বিশ্ববিদ্যালয়? চট্টগ্রাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, শুনতে পাচ্ছেন সৌমিত্র? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে না স্যার? হ্যাঁ, কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা সৌমিত্র, আপনি বলেন তো দেখি, যে একটা ফৌজদারি মামলায় কোন কোন ক্ষেত্রে আপিল করা যায় না? স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। আপিল কেন করে সেটা কি বলতে পারবেন? স্যার সংক্ষুব্ধ হলে আপিল করে। কেন করে আপিল সংক্ষুব্ধ?
স্যার যদি রায় যদি পছন্দ না হয় তখন স্যার আপিল করে। আপিল করে। আচ্ছা, দেওয়ানি মামলা যে আরজি দাখিল করে, এই আরজির কয়েকটা উপাদান বলেন তো, মানে আরজিতে কি কি থাকা লাগে? স্যার আদালতের নাম থাকে, পক্ষদের নাম থাকে, তারপর হুম, তারিখ থাকে, হুম, তারপর মানে বিরোধীয় বিষয়বস্তু থাকে। আচ্ছা, রেস জুডিকাটা কত ধারায় আছে? আহ, 7 আদেশের 10 বিধিতে। রেস জুডিকাটা বিষয়টা কি জানেন? স্যার একই পক্ষদ্বয়ের মধ্যে যদি কোনো বিষয় নিয়ে যদি কোনো বিষয় যদি একবার নিষ্পত্তি হয়ে থাকে তাহলে সেই বিষয় নিয়ে পুনরায় মামলা করা যাবে না। আচ্ছা, তো এটা 11 ধারায় আছে, 11 ধারা মনে রাখবেন। আচ্ছা সৌমিত্র, আপনার এলএলবি আপনি কত সালে করেছেন? স্যার 2015 সালে। 15 সালে এলএলবি করেছেন। তো আপনি তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, আপনি এত পরে কেন, মানে কারণ কি? স্যার আমি একটা বিরল চোখের রোগে আক্রান্ত হয়েছিলাম। আমি মাঝখানে পার্শিয়ালি ব্লাইন্ড হয়ে গিয়েছিলাম। তো আমাকে মানে দীর্ঘ চিকিৎসার জন্য স্যার আমাকে একটু বিরতি নিতে হয়েছিল, যার ফলে স্যার আমার আশাটা হয়ে ওঠেনি। এখন কি সুস্থ আপনি? এখনো চোখের চিকিৎসা চলতেছে, তবে রিকভারি করতেছি। এখন আমি মানে নর্মাল লাইফে ফেরার চেষ্টায় আছি। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে সৌমিত্র, শুভকামনা, ভালো থাকবেন। ধন্যবাদ স্যার। নেক্সট কে দিতে চান, আসেন। স্যার আমি স্যার। উসাইন, জি উসাইন স্যার। আসেন, আসেন। স্যার আমি কি আসতে পারি? হ্যাঁ আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসেন। স্যার উসাইন কোন বার থেকে এসেছেন? স্যার ভোলা ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন স্যার। ভোলা, ভোলা ডিস্ট্রিক্ট সম্পর্কে কিছু বলেন। স্যার ভোলা বাংলাদেশের একমাত্র স্যার সবচেয়ে বড় দ্বীপ। এবং ভোলা স্যার আপনার মহিষের দধির জন্য বিখ্যাত, সুপারির জন্য বিখ্যাত। ভোলাতে অনেক স্যার বড় বড় রাজনীতিবিদ ছিল স্যার, যেমন স্যার বর্তমানে স্যার ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ স্যার, আওয়ামী লীগের স্যার তোফায়েল আহমেদ সাহেব, ওনারা ছিলেন স্যার। আচ্ছা উসাইন সাহেব, আপিলযোগ্য আদেশ কোথায় বলা আছে? জি স্যার। আপিলযোগ্য আদেশ সম্পর্কে কোথায় বলা আছে? স্যার আপিল যোগ্য আদেশ সম্পর্কে বলা আছে স্যার দেওয়ানি কার্যবিধির 43 আদেশে স্যার। কয়টা আপিলযোগ্য আদেশ আছে? 25টা স্যার। কয়েকটা বলেন তো। স্যার যেমন ওই 7 আদেশের 10 বিধিতে স্যার আরজি ফেরত, 7 আদেশের 11 বিধিতে স্যার আরজি প্রত্যাখ্যান, তারপরে স্যার হলো গিয়া 9 আদেশের 9 আদেশের 9 বিধিতে স্যার যদি তার আরজি না মানে তার এই আবেদন নামঞ্জুর করে, আর 9 আদেশ 13 বিধিতে স্যার যদি তার মানে আবেদন নামঞ্জুর করে, তাহলে স্যার আপিল করা যায় স্যার। আচ্ছা, একটা মামলা খারিজ হয় কখন? স্যার একটা মামলা খারিজের 4টা কারণে স্যার খারিজ হয় স্যার। যদি স্যার মামলা কারণ সমূহ ঠিক মতো না লেখে, কোর্ট ফি না দেয়, অন্যান্য আইন দ্বারা বাধ্য হলে, স্যার পর্যাপ্ত স্ট্যাম্প পেপারে আর কি না দিলে স্যার। সেটা তো আরজি খারিজ বললেন, মামলা কেন খারিজ হয়? ও, মামলা খারিজ হয় স্যার আপনার বাদীর ত্রুটির জন্য মামলা খারিজ হয় স্যার। কত আদেশে বলতে পারবেন? জি স্যার। কত আদেশে বা কোথায় আছে মামলা খারিজ? স্যার এই মুহূর্তে দিচ্ছে না স্যার। ঠিক আছে উসাইন সাহেব, ভালো থাকবেন। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বিপ্লব মজুমদার আসেন, বিপ্লব।
স্যার ওই আদেশটা একটু বলে দিতেন, কত আদেশ আছে স্যার? 9 আদেশে আছে, 11 আদেশে আছে, 17 আদেশে আছে, 25 ও, আদেশে আছে। বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি এবার। আচ্ছা। স্যার আদাব, স্যার আসবো স্যার? হ্যাঁ, আসেন। থ্যাংক ইউ স্যার। আপনার নাম? স্যার বিপ্লব মজুমদার। বিপ্লব মজুমদার। কোন বার থেকে এসেছেন? স্যার আমি হচ্ছে জেলা বাগেরহাট জেলা বার অ্যাসোসিয়েশন থেকে স্যার। আচ্ছা, বিপ্লব মজুমদার, আপনি এলএলবি করেছেন কোন বিশ্ববিদ্যালয় থেকে? স্যার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি খুলনা। চ্যান্সেলর কে? স্যার চ্যান্সেলর হচ্ছে স্যার কানাইলাল কানাইলাল রায় স্যার। চ্যান্সেলর সম্মান্য রাষ্ট্রপতি সরি স্যার, শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি স্যার। আর ভাইস চ্যান্সেলর বললে অবশ্যই ওনার নামের আগে উনি যে প্রফেসর, ডক্টর যে কোনো একটা কিছু বলে নিবেন, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। আচ্ছা, বিপ্লব সাহেব, ফৌজদারি মামলার ক্ষেত্রে যদি আপনি থানায় গেলেন, থানা কর্তৃপক্ষ আপনার মামলা যদি না নেন, এই মুহূর্তে আপনার কি করণীয় আছে বলেন? স্যার থানা কর্তৃপক্ষ স্যার মামলা গ্রহণ না করলে স্যার আমি হচ্ছে স্যার আদালতে যে স্যার নালিশি মামলা দায়ের করবো স্যার। কত ধারায়? স্যার এটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি 1898 এর 200 ধারা স্যার। 200 ধারায়। সিআর মামলা কি থানায় করা যায়? চেকের মামলা, চেক ডিভিশনের মামলা কি থানায় করা যায়? চেক না স্যার। চেকের মামলা কেন করে বলেন তো? চেকের মামলা করা হয় যখন স্যার চেক প্রদান করে, কেউ চেক প্রদান করে এবং সেই চেকের নির্দিষ্ট পরিমাণ অর্থ যদি স্যার ব্যাংকে যখন পাওয়া যায় না স্যার, সেই ক্ষেত্রে তখন চেকটা বাউন্স হলে স্যার তখন মামলা করা যায় স্যার। চেক ডিভিশনের মামলায় কি সাজা হতে পারে বিপ্লব সাহেব? তো চেক ডিভিশনের মামলা স্যার এই মতো মনে পড়ছে না স্যার। একটা দেওয়ানি মামলায় সময়ের আবেদন কতবার করা যায়? স্যার দেওয়ানি মামলায় সময়ের আবেদন স্যার খরচ ছাড়া হচ্ছে স্যার 6 বার করা যায়, দুই পক্ষ 6 বার করতে পারে। আর স্যার খরচ সহ হচ্ছে স্যার চূড়ান্ত শুনানি পর্যায়ে স্যার 3 বার করে পান স্যার। আচ্ছা, সময়ের আবেদন আপনি করলেন, আপনার সময়ের আবেদন মঞ্জুর করলো না, না মঞ্জুর করে দিল, এখন কি করণীয়? তো সময়ের আবেদন না মঞ্জুর করলে স্যার রিভিশন করা যাবে। রিভিশন কোন আদালতে করবেন রিভিশন? স্যার রিভিশন করব স্যার যে আদালত সময়ের আবেদন মঞ্জুর করবে না স্যার তার আপিল আদালত। আপিল আদালতে? সরি স্যার, স্যার জেলা জজ আদালতে স্যার। 47 আদেশে কি আছে? স্যার 47 আদেশে আছে স্যার স্যার রিভিউ স্যার। অর্ডার 27A এটাতে কি আছে বলতে পারবেন? সরি স্যার। অর্ডার 19 কি আছে? সরি স্যার। ঠিক আছে বিপ্লব, ভালো থাকবেন। থ্যাংক ইউ। এই শফিকুল সাহেব আসেন, শফিকুল সাহেব। অর্ডার 19 এফিডেভিট আছে, 27A তে আছে ইন্টারপ্রিটেশন অ্যাজ টু কনস্টিটিউশন, মানে সংবিধানের ব্যাখ্যা। শফিকুল সাহেব যদি না আসেন তাহলে হাবিব সাহেব আসেন, সময় খুব কম, হাবিব সাহেব আসেন। স্যার হ্যাঁ আসেন। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসেন। ধন্যবাদ স্যার। আচ্ছা হাবিব সাহেব, আপনি সর্বশেষ আপনার সিনিয়রের সাথে কোন মামলার শুনানিতে ছিলেন? স্যার সর্বশেষ একটা যৌতুকের মামলায় স্যার এই আপস শুনানির সময় ছিলাম স্যার। আচ্ছা, যৌতুক নিরোধ আইন কত সালের? যৌতুক নিরোধ আইন স্যার 2018 সালে। এর আগের আর একটা ছিল, ওটা কত সালের? এর আগেরটা ছিল 2003 সালে। 1980।
সরি স্যার, জি 1980 সালে স্যার। জি। এই দুইটা আইনের মধ্যে পার্থক্য জানেন, যে ওই আইনটা কেন রহিত করে এই আইনটা তৈরি করা হলো? কোনো পার্থক্য আছে? আহ রোহিতের স্পষ্ট কারণ জানা নেই স্যার, তবে পার্থক্য একটু জানা আছে। সেটা হলো স্যার, আগে যৌতুক নিরোধ আইনের 3 ধারায় আহ স্বামী এবং যিনি সরাসরি যৌতুকটা দাবি করতেন তাকে অভিযুক্ত করা হতো, এবং 4 ধারায় সহযোগী আসামিদের ব্যাপারে বলা হয়েছিল। আর বর্তমানে 3 ধারায় দাবিকারী এবং সহযোগী সকলকে ইনক্লুড করা হয়েছে, এবং 4 ধারায় আহ যৌতুক আদান প্রদানকে শাস্তিযোগ্য করা হয়েছে স্যার। শাস্তি কি? আর শাস্তি 5 বছর পর্যন্ত কারাদণ্ড এবং সর্বনিম্ন 1 বছর কারাদণ্ড, আর তদুপরি 50,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে স্যার। আচ্ছা, এই আইনের অধীন মামলা করতে কি মেডিকেল সার্টিফিকেট লাগে? না স্যার। আচ্ছা, নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা কি সরাসরি ট্রাইব্যুনালে করা যায়? না স্যার। কিভাবে করবে তাহলে বলেন তো? সংশ্লিষ্ট থানায় প্রথমে যেতে হবে, সেখানে যদি কোনো কারণে মামলা না নেয় সেক্ষেত্রে না নেয়ার কারণ এবং উনি যে গেছেন সেটা আদালতকে হলফপূর্বক বিবৃতি দিয়ে আর্জি দাখিলের মাধ্যমে মামলা করতে হবে স্যার। আচ্ছা, নারী ও শিশু নির্যাতন দমন আইনের সর্বোচ্চ শাস্তি কি? কোন অপরাধের সর্বোচ্চ শাস্তি কি? নারী শিশু নির্যাতন দমন আইনের সর্বোচ্চ শাস্তি স্যার মৃত্যুদণ্ড পর্যন্ত আছে। এটা ধর্ষণ এবং বলাৎকার উভয়ই 9-1-এ। আর এছাড়া 11 কতে যৌতুকের জন্য যদি নির্যাতন করে কাউকে মৃত্যু ঘটায় সেক্ষেত্রে মৃত্যুদণ্ড আছে। দেওয়ানি কার্যবিধির ওয়ার্ডার 26 কি আছে টাইটেল বলেন তো? 26 হাজার স্যার কমিশন সম্পর্কিত বিধান আছে স্যার। কমিশন। ওয়ার্ডার 33 33-তে স্যার সরি স্যার মনে করতে পারছি না। 44 অর্ডার 44 অর্ডার 44 সরি স্যার মনে করতে পারছি না। আচ্ছা, সরকারের বিরুদ্ধে মামলা করতে হলে কি নোটিশ দেওয়া বাধ্যতামূলক? জি স্যার, নোটিশ দেওয়া বাধ্যতামূলক। তবে সরি, বাধ্যতামূলক না স্যার, নোটিশ দিতে হবে। নোটিশ না দিলে সরকার কমপক্ষে 60 দিন সময় পাবে স্যার। 60 দিন সময় পাবে। আপনার জন্য সর্বশেষ প্রশ্ন, সেটা হলো যে দণ্ডবিধির 506 ধারায় কি আছে? দণ্ডবিধি 506 ধারায় স্যার ভীতি প্রদর্শন সম্পর্কিত শাস্তির বিধান আছে স্যার। কি সাজা আছে? দণ্ডবিধি 506 ধারায় স্যার সর্বোচ্চ শাস্তি আছে 7 বছর পর্যন্ত কারাদণ্ড স্যার, মৃত্যু বা গুরুতর আঘাতের ভীতি প্রদর্শন করলে স্যার। ঠিক আছে হাবিব সাহেব, ভালো থাকবেন। ধন্যবাদ স্যার। আজাদ আসেন, আজাদ সাহেব। আজাদ সাহেব আছেন? মাহমুদুল আছেন? মাহমুদুল, জি স্যার। আসেন আসেন। স্যার আসতে পারি স্যার? হ্যাঁ আসেন। আসসালামু আলাইকুম স্যার। বসেন। আপনার নাম? স্যার মোহাম্মদ মাহমুদুল হাসান স্যার। মাহমুদুল হাসান, মাহমুদ শব্দের অর্থ কি? মাহমুদ? স্যার সত্যের আস্থাভাজন। আপনি কি সত্যের আস্থাভাজন? জি স্যার, চেষ্টা করি স্যার সব সময়। আচ্ছা, আমাদের সমাজে যে প্রচলিত আছে যে অ্যাডভোকেটটা মিথ্যা কথা বলে, তাহলে আপনি সত্যের আস্থাভাজন কিভাবে থাকবেন? স্যার এটা একটা ভুল ধারণা স্যার, অ্যাডভোকেটরা কখনোই মিথ্যা বলে না। আপনার কাগজে যেটা থাকবে আমরা শুধু, এবং পক্ষ যেটা বলবে আমরা শুধু সেইটাই আদালতের সামনে উপস্থাপন করি স্যার। আপনি সর্বশেষ কোন মামলা আদালতের সামনে কোনো বিষয় উপস্থাপন করেছেন? স্যার আমি কখনোই করিনি স্যার, আমার বিজ্ঞ অ্যাডভোকেট আমার বাবা জনাব মোহাম্মদ খাদেম হোসেনের সঙ্গে আমি প্র্যাকটিস করি, ওনার সঙ্গে ছিলাম আমি সবশেষ শুনানিতে। আচ্ছা,
আপনার বাবা কোন বারে আছেন? জি স্যার, বুঝতে পারিনি স্যার। কোন বারে প্র্যাকটিস করতেছেন আপনার পিতা? স্যার, গোবিন্দগঞ্জ চৌকি বার অ্যাসোসিয়েশন, গাইবান্ধা। আচ্ছা। মাহমুদ সাহেব, একটা জি স্যার। দেওয়ানি মামলায় কখন কমিশন ইস্যু করে? স্যার, কমিশন ইস্যু করে স্যার যদি ওই সম্পত্তির বাজার দর নির্ধারণ করার প্রয়োজন হয়, যদি স্যার কোনো হিসাব সমন্বয় করার প্রয়োজন হয়, যদি কোনো ব্যক্তির যিনি অসুস্থ বা অক্ষম আদালতে উপস্থিত হতে তার সাক্ষ্য গ্রহণের প্রয়োজন হয়, এইরকম আরো কিছু ক্ষেত্রে স্যার আদালত কমিশন ইস্যু করে স্যার। আচ্ছা, লোকাল ইন্সপেকশন এন্ড লোকাল ইনভেস্টিগেশন শুনেছেন? জি স্যার। এই বিধান দুইটা কোথায় কোথায় আছে বলেন জাস্ট। স্যার, লোকাল ইন্সপেকশন আছে স্যার 39 আদেশ এবং 18 আদেশে। এটা করে স্যার আদালত, বা আদালত যদি কাউকে ক্ষমতা প্রদান করে সেই ব্যক্তি। আর লোকাল ইনভেস্টিগেশন স্যার আদালতের নির্দেশ ক্রমে অন্য কোনো ব্যক্তি স্যার। আচ্ছা, ইন্টারপ্রিটেশন অ্যাজ টু কনস্টিটিউশন, মানে সংবিধান সংক্রান্ত বিধানাবলী যে ব্যাখ্যা, এটা দেওয়ানি কার্যবিধির কত আদেশে আছে? স্যার, দেওয়ানি কার্যবিধি 1908-এর আদেশ 27-এর এ স্যার। 27-এর। আর 27 আদেশে কি আছে জানেন? 27 আদেশ সঠিক মনে নেই স্যার। আচ্ছা, রেফারেন্স কি জানেন? জি স্যার, রেফারেন্স হলো উচ্চ আদালতের সিদ্ধান্ত, মানে উচ্চ আদালত নিম্ন আদালতকে সিদ্ধান্ত নিতে সহায়তা করে। কোন আদালতের রেফারেন্স এখতিয়ার আছে? স্যার, হাইকোর্ট বিভাগের। কত ধারায়? স্যার, 114 ধারা স্যার। 113। সরি স্যার, ঠিক আছে, 113। ভালো থাকবেন মাহমুদুল, ধন্যবাদ। জি স্যার, আসসালামু আলাইকুম। আজাদ সাহেব আছেন? জি স্যার, আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আসেন শুরু করি। স্যার আসবো স্যার? হ্যাঁ, আসেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। ধন্যবাদ স্যার। কোন বার থেকে এসেছেন? স্যার, খাগড়াছড়ি বার অ্যাসোসিয়েশন থেকে। আচ্ছা, আজাদ সাহেব, আরজি খারিজ শুনেছেন? জি স্যার। কেন হয়? স্যার, আরজি খারিজ 4টি কারণে হয় স্যার। আহ, মোকদ্দমার কারণ উল্লেখ না থাকলে, মোকদ্দমায় কম মূল্যমানের স্ট্যাম্পে মোকদ্দমা দায়ের করলে, মোকদ্দমা কোর্ট ফি কোর্ট ফি দাখিল করলে, তারপর হচ্ছে স্যার আইন দ্বারা বাড়িতে হলে। আচ্ছা, আরজি খারিজ হলে সংক্ষুব্ধ পক্ষের কি প্রতিকার আছে? আরজি খারিজ করলে স্যার আপিল করতে পারবে। আহ, আর কোন প্রতিকার আছে? স্যার আর নতুন মামলা করা যায়? নতুন মামলা করা যায়? আরজি খারিজ করলে স্যার নতুন মামলা দায়ের করা না স্যার। যায় না, আচ্ছা। আচ্ছা আজাদ সাহেব, একটা দেওয়ানি মামলায় রিভিউ করা যায় কোন আদালতে? স্যার রিভিউ সংশ্লিষ্ট আদালতে স্যার। সংশ্লিষ্ট আদালত কে, মানে কখন রিভিউ করে, এরকম একটা বিধান বলতে পারবেন যে তখন রিভিউ করে? স্যার যে আদালত বা যে আদেশের বিরুদ্ধে রিভিউ করবে স্যার, ওই আদালতে রিভিউ করা যায় স্যার। আর রিভিউ কেন করে, আপিল রিভিউ কেন করে, মানে রিভিউ স্যার সম্পর্কে আপিলের রিভিউ জি কত স্যার। আদেশে, এটা বলেন, রিভিউ কত আদেশে আছে? রিভিউ আছে স্যার, স্যার রিভিউ কত আদেশে স্যার এই মুহূর্তে মনে করতে পারতেছি না স্যার, দুঃখিত স্যার। আচ্ছা, আপনি নার্ভাস হচ্ছেন কেন এত? আপনি, আজাদ সাহেব বলেন, আপনার জন্য সর্বশেষ প্রশ্ন, সেটা হলো যে একটা ফৌজদারি মামলায় হাইকোর্ট বিভাগে
আপিল করে কখন? একটা আদেশের কথা বলেন যে এরকম আদেশ দিলে হাইকোর্ট বিভাগে আপিল করতে হয়। স্যার মূল মামলায় খালাস করলে স্যার হাইকোর্ট বিভাগে আপিল করতে পারবে স্যার। মূল মামলায় তো ম্যাজিস্ট্রেট খালাস দিলে আপিল কোথায়? মূল মামলায় ম্যাজিস্ট্রেট খালাস দিলে স্যার আপনার দায়রা আদালতে আপিল তাহলে করতে আপনি পারবে। আর হাইকোর্ট করলেন? স্যার আদালত যদি খালাস দেয় সেক্ষেত্রে স্যার হ্যাঁ, হাইকোর্টে আপিল করতে হবে। এটা কত ধারায় আছে? এটা আছে স্যার 417। ঠিক আছে আজাদ সাহেব, ভালো থাকবেন, শুভকামনা। স্যার ধন্যবাদ স্যার। সালাম আলাইকুম। এই শফিক সাহেব দিবেন টাকা? দিলে আসেন দ্রুত ভাই। স্যার জি স্যার স্যার সামনে আসেন, সামনে আসেন। স্যার আসিস। হ্যাঁ আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? শফিকুল ইসলাম স্যার। কোন বার থেকে? জি স্যার। কোন বার থেকে এসেছেন আপনি? শেরপুর জেলা বার থেকে স্যার, শেরপুর জেলা বার অ্যাসোসিয়েশন থেকে স্যার। আপনার সিনিয়র নাম কি? বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট আনিসুজ্জামান অ্যাডভোকেট। আনিসুজ্জামান। আচ্ছা শফিক সাহেব, দেওয়ানি কার্যবিধির ৮ আদেশে কি আছে বলেন? দেওয়ানি কার্যবিধি ৮ আদেশে স্যার বলা আছে লিখিত জবাব, লিখিত বর্ণনা স্যার। কতদিনের মধ্যে দাখিল করতে হয় লিখিত জবাব? 30 দিনের মধ্যে স্যার। 30 দিনের মধ্যে না করতে বলে স্যার আরো 30 দিন দিতে পারে, সর্বোচ্চ 60 দিন। 60 দিনের মধ্যেও দিতে না পারলে কি হবে? মামলাটা একতরফা নিষ্পত্তি হবে স্যার। প্রতিকার কি একতরফা নিষ্পত্তি হলে? রিভিউ করতে পারবো। অর্ডার একতরফা নিষ্পত্তি হলে অর্ডার বিরুদ্ধে একতরফা রদ্দহিতের জন্য স্যার নয়াদেশের বিবাদী নয়াদেশের 13 বিধিতে কারণ দর্শায় আবেদন করতে পারবো, আর 13 গতে জবাবে আবেদন করতে পারবো। শুনেন, একতরফা নিষ্পত্তি আর একতরফা ডিক্রি কি এক? জি, একতরফা নিষ্পত্তি। হ্যালো, জি স্যার। রফিক সাহেব আমি যেটা বললাম, একতরফা নিষ্পত্তি আর একতরফা ডিক্রি কি এক কিনা? জি না স্যার, এক না স্যার। যদি স্যার বিবাদী সমন পায় যদি না আসে তাহলে আদালত একতরফা একতরফা নিষ্পত্তি করব স্যার। আর যদি আসে যদি দুজনেই জবাব দেয় স্যার, বিবাদী সমন পায় আসে, তখন একতরফা ডিগ্রি দিব স্যার। তো ঠিক আছে, ভালো থাকবেন শফিক সাহেব, শুভকামনা। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। এই অন্তরা আক্তার আসেন। অন্তরা, আপনার দুইজনই বাকি আছেন, নিয়ে যাই। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। অন্তরা, আপনি কোন জেলা থেকে? স্যার আমি সিলেট জেলা থেকে। সিলেট জেলা থেকে। তো আইনজীবী কেন হতে চান বলেন? স্যার এটা একটা স্বাধীন পেশা, আর আমার ইচ্ছা ছিল, আর যে পড়ার সুযোগ পেয়েছি স্যার আমি এই সিলেটে থেকে। এই সিলেট ল কলেজ আমার মানে মানে যাওয়া পড়া খুবই সহজসাধ্য হয়েছে স্যার। আপনি এই যে লতে পড়লেন, এটা কার অনুপ্রেরণায়? কে আপনাকে অনুপ্রাণিত করেছে বা কে আপনাকে সহযোগিতা করেছে? স্যার আমার হাজবেন্ড স্যার। আপনার হাজবেন্ড? স্যার স্যার আমার আচ্ছা, হাজবেন্ড তো দীর্ঘদিন ধরে অসুস্থ, অনেক বছর ধরে। তো আমার তো দুটো বাচ্চা, তার যে কিছু একটা করতে হবে এরকম আর কি স্যার। আচ্ছা, তাহলে অন্তরা আপনি বলেন তো যে দেওয়ানি মামলা দায়ের করতে হয় কোন কোন আদালতে দায়ের করা যায় আর কি? স্যার দেওয়ানি মামলা স্যার সিভিল কোর্টস অ্যাক্ট 1887 যে 5টি
দেওয়ানি আদালত আছে, সেখানে দায়ের করা যায়। 5টা তবে আদালতেই কি দায়ের করা যায়? জি স্যার। 5টা আদালতেই কি দায়ের করা যায়? না স্যার, 3টি আদালতের স্যার আর্থিক এখতিয়ার আছে। সিভিল জাজ, তার সিনিয়র সিভিল জাজ, যুগ্ম যুগ্ম জেলা জাজ। এছাড়া স্যার জেলা জজ আদালতেও কিছু কিছু মামলা দায়ের করা যায় স্যার। আচ্ছা, রেস জুডিকাটা কত ধারায় আছে বলেন? স্যার দেওয়ানি কার্যবিধি আইন 1908-এর 11 ধারায় আছে। দেওয়ানি কার্যবিধির 23 আদেশে কি আছে জানেন? 23 আদেশে মামলা প্রত্যাহার সম্পর্কে আছে স্যার। আচ্ছা, 33 আদেশে কি আছে? স্যার 33 আদেশে আছে নিঃস্ব ব্যক্তি সম্পর্কে। ফৌজদারি কার্যবিধির 342 ধারায় কি আছে বলেন? স্যার আসামির যে মানে জবানবন্দি বা পরীক্ষা সম্পর্কে আছে স্যার। আসামিকে পরীক্ষা। জি, আপনার জন্য সর্বশেষ প্রশ্ন, ইনহেরেন্ট পাওয়ার এটা কোথায় আছে? স্যার দেওয়ানি কার্যবিধি আইন 1908-এর 151 ধারায়, আর ফৌজদারি কার্যবিধি আইন 561-এর এই ধারায়। ঠিক আছে অন্তরা, ভালো থাকবেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই রিনু আক্তার আসেন। রিনু, রিনু আপনি সর্বশেষ আসেন, দ্রুত আসেন। হ্যাঁ, বসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসেন। রিনু, আপনি কোন ধন্যবাদ বার এসেছেন? স্যার, খাগড়াছড়ি বার থেকে। হ্যাঁ, আপনি কোন সাইডে প্র্যাকটিস করতে চান? স্যার দোনো সাইডেই, দেওয়ানি ফৌজদারি দোনো সাইডে। ফৌজদারি মামলার ক্ষেত্রে আহ, যদি কেউ মিথ্যা তুচ্ছ মামলা করে, তাহলে সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে আদালত কত ধারায় কার্যক্রম গ্রহণ করতে পারে? ফৌজদারি কার্যবিধির কত ধারায় জানেন? জি স্যার, ফৌজদারি কার্যবিধির 412 ধারায় স্যার। 412 ধারায় তো গিলটি প্লিড আছে, তো স্বীকার করলে আপিল করা যাবে না। স্যার 414 ধারায়, সরি স্যার। 414 ধারায় আছে সামারি ট্রায়াল। সামারি ট্রায়ালে দণ্ড দিলে আপিল করা যাবে না। আচ্ছা, যাই হোক, আপনি সরি স্যার, বলেন। 413 ধারায়। 413 না, 413-তে বলছে মিথ্যা তুচ্ছর বিরুদ্ধে আপিল করা যাবে না, বাট আমার প্রশ্ন ছিল যে মিথ্যা তুচ্ছ মামলা যদি কেউ করে, তার বিরুদ্ধে আদালত কত ধারায় কার্যক্রম গ্রহণ করবে? 250 ধারায়, জেনে রাখবেন, 250। জি আচ্ছা, স্যার। রিনু বলেন দণ্ডবিধির 396 ধারায় কি আছে? স্যার খুন সহ 396 ডাকাতি। খুন সহ ডাকাতি। আহ চুরির শাস্তি কি বলেন তো? চুরির শাস্তি হচ্ছে স্যার 3 বছর কারাদণ্ড। আচ্ছা, দেওয়ানি কার্যবিধির 5 আদেশে কি আছে? স্যার সমন, সমন দেওয়া, সমন। সমন দেয়া। সমন যদি কেউ অমান্য করে, সমন দেওয়া হয়েছে সে আসে নাই, বা সমন দেওয়া হলো সে দলিল হাজির করে নাই, তাহলে এই ক্ষেত্রে তার বিরুদ্ধে কি কি পদক্ষেপ নিতে পারে? স্যার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা যেতে পারে, বিকল্পভাবে সমন জারি করা যেতে পারে। এটা কত ধারায় আছে জানেন? কত ধারা বা কত আদেশ? 5 আদেশের 20 বিধিতে আছে স্যার। না, এটা আছে 32 ধারায়, আর 16 আদেশের 10-12 বিধি, আর 5 আদেশের 20-এ যেটা বললেন সেটা সাবস্টিটিউটেড সার্ভিস, যদি সমন জারি করা না যায় সেই ক্ষেত্রে বিকল্প পদ্ধতিতে সমন। সো আপনার জন্য সর্বশেষ প্রশ্ন যেটা, সেটা হলো যে সোলে ডিক্রি এই বিধানটা কত আদেশের কত বিধিতে আছে বলেন? স্যার 23 আদেশের 9 বিধি স্যার। 23 আদেশের 3 বিধি। সরি স্যার, 3 বিধি। ঠিক আছে রিনু, ভালো থাকবেন, শুভকামনা। জি স্যার, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার কোথায় কোথায় মিস্টেক হয়েছিল স্যার একটু বলবেন স্যার? এটা
আপনি হচ্ছে কি মাইনুদ্দিন সাহেব? জি স্যার। আচ্ছা, আমি ভিডিওটা আপলোড করলে একটু দেখেন। আমি আসলে এই মুহূর্তে একটু ব্যস্ততার মধ্যে আছি, বা রাতের বেলা আপনারা যখন ওই যে গ্রুপ কলে থাকেন তখন একটু ভিডিওটা দেখে আলাপ করেন। আর ওইটা ভিডিওটা দেখে কি কি জিজ্ঞেস করছিলাম, কি কি উত্তর দিতে পারেন না, এই উত্তরটা আমার কাছ থেকে জেনে নিয়েন। এই মুহূর্তে আমি আপনার একটু ভিডিওটা দেখলে মনে করতে পারবো, এই মুহূর্তে মনে করতে পারতেছি না। ঠিক আছে? তো আমার পরীক্ষা স্যার 18 তারিখ স্যার। এর আগে স্যার কয়টা মক ভাইবা পাবো স্যার? 18 তারিখের আগে স্যার? আগামীকাল পাবেন, তারপরের দিন পাবেন, রেগুলারই এখন ভাইবা। জি স্যার, জি স্যার, একটু স্যার। ঠিক আছে, আসসালামু ঠিক আলাইকুম। আছে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আমি সকাল থেকে বসা তো, আজকে এই পর্যন্তই থাক, পরে কথা বলবো ইনশাল্লাহ। ভালো থাকেন।